আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা শ্রী দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন দা, আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেইন কলিং মিডিয়াতে। হাট সরাতেই গোপন সুড়ঙ্গ আর কুলতলি সাদ্দামের কীর্তি দেখে তো চক্ষু চড়ক গাছ হয়ে গেছে পুলিশের। কি বলবেন এ বিষয়ে? দেখো, আমি বিভিন্ন টিভি চ্যানেলেও দেখছি লোকে জামতারার সঙ্গে এর কম্পেয়ার করছে। ব্যাপারটা হচ্ছে এই জামতারা জায়গাটা যে কি এবং কেন কুখ্যাত সেটা ভারতবর্ষের মানুষ কিন্তু জানতো না। রিসেন্টলি একটা বিখ্যাত ওটিটি চ্যানেলে জামতারা নিয়ে সিরিজ হয়েছে, কারণ জামতারা পুরো ভারতবর্ষে সাইবার ক্রাইমটাকে কন্ট্রোল করতো জামতারা থেকে। এবং মজার ব্যাপার হচ্ছে যে জামতারায় কোনো ব্যক্তি একজন করেনি, সেই জন্য জায়গাটার নাম নিয়েই কুখ্যাত হয়েছে যে জামতারা। একটা পুরো গ্রাম বা দুটো গ্রাম বা 6টা গ্রাম, এই পুরো একটা সমাজকে অসামাজিক কাজে ব্যবহার করা হয়েছে জামতারাতে। এবং এটা যখন প্রকাশ হয় ওই ওটিটির মাধ্যমে, তখন এটা কিন্তু সারা ভারতবর্ষে ঝাড়খণ্ডের একটা প্রচন্ড বাজে একটা ব্র্যান্ড নেমিং হয়ে যায়, যে ঝাড়খণ্ডের একটি জনপদ বা কতগুলো গ্রাম, একটা বিস্তীর্ণ একটা এলাকা, তারা সাইবার ক্রাইমের সঙ্গে ইনভলভ। এবং তখন ঝাড়খণ্ড প্রশাসনের সর্বোচ্চ মহল ওরা ঝাঁপিয়ে পড়ে, পুলিশ ঝাঁপিয়ে পড়ে, এবং জামতারা গ্যাংটা মোটামুটি ওরা নিশ্চিহ্ন হয়ে যায়। তো এই যে ব্যাপারটা, যে জামতারা গ্যাংটা তো একদিনে তৈরি হয়নি, একটা সমাজকে বিস্তীর্ণ এলাকা 5টা 10টা গ্রাম জনপদ নিয়ে একটা ক্রাইম তৈরি হচ্ছে, সেখানে লোকাল পুলিশ প্রশাসন রাজনৈতিক নেতা এরা কেউ জানতো না। এটা কখনো হয় সম্ভব নয়। জামতারা গ্যাং বন্ধ হয়ে যাওয়ার পর এখন কুখ্যাত হচ্ছে ভরতপুর গ্যাং। ভরতপুর রাজস্থানের এলাকা, ঠিক জামতারা মডেলে। এই ভরতপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন সাইবার ক্রাইম, সেক্সটরশন কল এগুলো চলছে, সেটারও বদনাম হচ্ছে। এবং ওখানে বেশ কিছুবার কিন্তু রাজস্থান পুলিশ বা হরিয়ানা পুলিশ বা দিল্লি পুলিশ তারা অনেকবার রেড করার চেষ্টা করেছে, পারেনি। সশস্ত্র প্রতিরোধ হয়েছে, যেরকম কুলতলিতে হয়েছে। এবং এই ধরনের প্রতিরোধ, পুলিশের উপর গুলি চলছে, এগুলো প্রশাসন বা রাজনৈতিক নেতাদের আশীর্বাদ ধন্য না হলে এটা সম্ভব নয়। পুলিশকে অ্যাটাক করছে কোনো অপরাধী চক্র, সেটা কখনোই সম্ভব নয় যতক্ষণ না তাদের উপর রাজনৈতিক দলের হাত রয়েছে, আশীর্বাদ রয়েছে। এবং স্থানীয় পুলিশ প্রশাসন অবভিয়াসলি রাজনৈতিক দলগুলোর আশীর্বাদে বা তাদের সরাসরি বা প্রত্যক্ষ মদতে অর্ডারে কাজ করে। কুলতলি যেরকম ভাবে শুনছি যে একটা পুরো গ্রামের মধ্যে, পুরো গ্রামের লোকজনের মধ্যে ইনভলভ, পুলিশ ঢুকলেই সেটা আগে অ্যালার্ট হয়ে যাচ্ছে। এটা একদিনে হয়নি, পুরো প্রশাসন তাদের যদি এবং স্থানীয়ভাবে পঞ্চায়েত ইত্যাদি যদি এর মধ্যে ইনভলভ না থাকে, একটা পুরো গ্রাম জুড়ে একজন ব্যক্তি নয়, সাদ্দাম একজন ব্যক্তি নয়, সে একটা বড় অংশের নেতা। এবং একটা গ্রাম ধরে পুরো সমাজ নিয়ে অসামাজিক কাজ হচ্ছে, সেটা স্থানীয় প্রশাসন, পুলিশ এবং রাজনৈতিক দল, বিশেষ করে শাসক দল, তারা জানে না বা তাদের আশীর্বাদ নেই এই সমাজ বিরোধীদের, এটা আমি বিশ্বাস করতে রাজি নই। কিন্তু এটা যখন বেরিয়েছে, এটা যদি এক্ষুনি বাংলার প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে এক্ষুনি যদি যথোপযুক্ত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে সেই দিন এসে যাবে খুব তাড়াতাড়ি, যখন ওটিটি সিরিজে কুলতলিকে নিয়ে সিরিজ তৈরি হবে। আমি তো শুনতে পাচ্ছি যে শেখ শাহজাহান, সন্দেশখালী নিয়ে ওটিটিতে সিরিজ তৈরি হবে। এগুলো কিন্তু বাংলার জন্য একটা অত্যন্ত বাজে ব্র্যান্ড নেম। এবং বাংলার জন্য যদি বদনাম হয়, তাহলে পুলিশ প্রশাসন এবং শাসক তারা কিন্তু বাঁচবে না, তাদের নামটাও বদনামের মধ্যে যাবে। এখন সেটা প্রশাসন কতটা সিরিয়াসলি নেবে, সেটা প্রশাসনের উপর নির্ভর করছে। না, ঠিকই বলেছেন আপনি, কিন্তু আরেকটা যেটা বিষয়, যেটা আপনার সঙ্গে আমি সহমত হয়ে জিজ্ঞাসা করছি, যে বাড়ি অব্দি পৌঁছানোর আগে পুলিশকে ঘিরেও ফেলা হলো, পুলিশের হাত থেকে সাদ্দামকে আগলাতে গুলিও চললো, সাদ্দামের ভাইয়ের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠলো, আর এই হট্টগোলের মাঝেই মানে একেবারে উধাও হয়ে গেলেন সাদ্দাম সরকার। এবং এর পরেও যদি প্রশাসন বলে যে এই যে ঘটনা, এত বড় একটা যে ঘটনা ঘটেছে, বা এভাবে যে মানে বেডরুমের নিচে সুড়ঙ্গ তৈরি করে খাল পর্যন্ত টানা হয়েছে, এরকম একটা অদ্ভুত মানে ঘটনা ঘটেছে যেটা পুলিশ জানে না, প্রশাসন কিছু জানে না, তাহলেও কি মনে হয় যে অবাক হওয়ার মতো কোনো ব্যাপার আছে? কারণ গোটা মানে রাজ্য জুড়ে এমন এমন প্রচুর ঘটনা ঘটছে যেটাতে সাধারণ মানুষ অবাক হচ্ছে, কিন্তু প্রশাসন বলছে যে কই, আমরা তো কিছু জানি না।
কি বলবেন? আমি একটু আগে তো সেই বিশ্লেষণটাই করলাম। শেখ শাহজাহানের বাড়িতে সেন্ট্রাল ফোর্স এবং ইডির ওপরে যে হামলা হয়েছে, হুম তার আগে তো বলা হয়েছে কি করেছে শেখ শাহজাহান, এবং পরে তো সেটা দেখা যাচ্ছে যে কি করেছে শেখ শাহজাহান। হুম হুম তো এখন ব্যাপারটা হচ্ছে, কুলতলি একটা বিচ্ছিন্ন নয়, কুলতলি সন্দেশখালির একটা ছোট রূপ হতে পারে। এখন কেঁচো কুটতে সাপ বেরোলে দেখা যাবে সেটা আরো বড় রূপ। হুম এইরকম সাদ্দাম শেখ শাহজাহান তো তৈরি হয়েছে। হুম এখন এটার দায়িত্ব তো প্রশাসনকে যেমন নিতে হবে, শাসক দলকে এবং শাসক দলের সর্বোচ্চ নেতৃবৃন্দ তাদের নিতে হবে। না হলে ব্র্যান্ডিং যে খারাপ হয়ে যাচ্ছে, হুম এটাতে কোনো অস্বীকার করার জায়গা নেই। হুম ভারতবর্ষে এখন সমস্যা হয়ে গেছে, সেটা পশ্চিমবঙ্গ নয়, পুরো ভারতবর্ষেই, যে আমি নির্বাচনে জিতলাম কিনা সেটাই আমার কাছে একমাত্র মাপদণ্ড। হুম তো সেটা যদি হয় তাহলে সেটা বাংলার মানুষ দেখছে, দেখবে, প্রশাসন যা দেখবে বুঝবে, শাসক দল যা দেখবে বুঝবে, তাদের দায় তাদের নিতে হবে। হুম প্রশাসনকে যদি না এগিয়ে আসে, যদি ঠিকঠাক মেসেজ না যায় ডাউন দ্য লাইন পুলিশের কাছে, কারণ পুলিশ সব জানে, তাদের ডিঅ্যাক্টিভেট করে রাখা হয়েছে যে তোমরা চোখ বন্ধ করে থাকো। হুম পঞ্চায়েত জানে না এটা। গ্রাম বাংলা সম্পর্কে যাদের বিন্দু মাত্র কোন রকম আন্দাজ রয়েছে, ধারণা রয়েছে, তারা জানে যে গ্রাম বাংলায় কার বাড়িতে কি রান্না হচ্ছে সেটা পঞ্চায়েত প্রধান জানে। হুম সেখানে পঞ্চায়েত প্রধান জানবে না যে ওখানে কুলতলিতে এরকম সাম্রাজ্য তৈরি করেছে সাদ্দাম, এটা আমি বিশ্বাস করতে কোনো মতেই রাজি নই। হুম মানে সামনেই মাতলা নদীর খাল, আর সেই খালে সেই সুড়ঙ্গ মিশেছে যেটা সাদ্দামের মানে বিছানার তলা থেকে গেছে। তাহলে কি সাদ্দাম সর্দার এই পথেই পালিয়েছে? এই নিয়ে একটা রহস্য ঘনাচ্ছে। আর পুলিশ সূত্রে জানা গিয়েছে যে সাদ্দাম নকল সোনার কারবারি। কি বলবেন? ব্যাপারটা তো দেখো, নকল সোনা তো একটা ঘটনা। এখন এই যে শেখ শাহজাহানের শুরুটা হয়েছিল তো রেশন কেলেঙ্কারির তদন্ত দিয়ে, হুম তারপর কি কি বেরিয়েছে সেটা তো দেখা যাচ্ছে। এবং সাদ্দামের ঘটনাটা হচ্ছে, এরা নকল সোনাতেই সীমাবদ্ধ রাখে না, ওটাতে সামনে এসেছে। হুম তো পেছনে কি কি কারবার করেছে, আর এই সমস্ত লোকজনই তো নির্বাচনে পাথেয় হয়। এখন তো আর জনগণের ভোট করানোটা তো মুশকিল। মানুষ কি ভাবছে, মানুষের যে চিন্তা ভাবনা, এগুলো তো আর প্রতিফলিত হয় না। হুম এই ভোট ম্যানেজার যারা আছে, শেখ শাহজাহান সাদ্দামের মতো ভর্তি রয়েছে। হুম এই মানুষগুলো প্রশাসন বা শাসক দলের, যে শাসক দল যখনই ক্ষমতায় আসে, তারা কিন্তু এরকম সাদ্দাম তৈরি করে রেখে দিয়েছিল। হুম তো সেটা হয়েছে। এখন এটাকে প্রশাসনকে একটা নির্দিষ্ট ধারণা তৈরি করতে হবে যে আমরা কি চাই। হুম আমরা সাদ্দাম শেখ শাহজাহানদের সরকার হব নাকি মানুষের সরকার হব, পশ্চিমবঙ্গ সরকার হব, এটা ডিসিশন তো তাদের নিতে হবে। আমরা বলতে পারি, বিশ্লেষণ করতে পারি, সিদ্ধান্ত ওদের নিতে হবে। দীপাঞ্জন দা, একটু জয়ন্তর প্রসঙ্গে আসি। যে জয়ন্তর এত বড় বাড়ি, আর সেটা শুনে আকাশ থেকে পড়তে তৃণমূল নেতৃবৃন্দ মানে আর মেশা যাবে না, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে একমত সৌগত আর মদন। কি বলবেন? হ্যাঁ, এটা তো অতীতেও হয়েছে। অতীতে হয়েছে মানে তুমি যদি 20 বছর 15 বছর আগের ঘটনা দেখো, মনে আছে নিশ্চয়ই, সেই হাত কাটা দিলীপ ইত্যাদি প্রভৃতি, গব্বর। হুম হুম এই গব্বর, হাত কাটা দিলীপ, এরা আমাদের দুর্ভাগ্যজনক ভাবে, আগে সারা ভারতবর্ষ হতো, এখন বাংলাতেও তাই দেখা যাচ্ছে, এরা ওই রাজনৈতিক দলগুলো যে যখন শাসন ক্ষমতায় থাকে তাদের পটল। হুম তারা এই মানুষগুলোকে ব্যবহার করে, এবং এই অপরাধীরাও এই রাজনৈতিক শাসক দলগুলোকে ব্যবহার করে। যখন সেটা খুব বড় আকারে ধারণ হয়, বিস্ফোরক ব্যাপার স্যাপার বেরিয়ে আসে, তখন শাসক হাত তুলে নেয়। কারণ তারা জানে আমাদের ভারতবর্ষ বা বাংলার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিবেশে হুম এইরকম সাদ্দাম, হাতকাটা দিলীপরা যখন তখন চলে আসে, এরকম তৈরি হয়। হুম তো একজনকে আমরা স্যাক্রিফাইস করে দিয়ে দেবো, বলিদান করব, কারণ আমাদের ব্র্যান্ডিং এর প্রবলেম হয়ে যাচ্ছে, হুম এরকম অনেকগুলো তৈরি হয়ে যাবে সাদ্দাম, কিচ্ছু অসুবিধা নেই। এবং সেটা তারা জানে যে সাপ্লাই লাইনটা চলতেই থাকে, কারণ আমাদের সিস্টেমটাই ওই রকম হয়ে গেছে। হুম কারণ এই লোকগুলোই তো আমাদের সো কল কোট আনকোট গণতন্ত্রকে কন্ট্রোল করে, সাধারণ মানুষ তো আর করে না। হুম তো সেজন্য হচ্ছে, এটা এরকম হতে থাকবে। জয়ন্ত একটা নিছক নাম, এরকম অনেক জয়ন্ত বাংলার প্রত্যেক কটা পাড়াতে রয়েছে, প্রত্যেক কটা জনপদে রয়েছে। হুম নামগুলো আলাদা হতে পারে, কোথাও জয়ন্ত তো কোথাও অখিল তো কোথাও, আমি নাম দিচ্ছি, মানে অখিল একটা নাম, অনিল, অখিল, যে কোনো নাম হতে পারে। হুম তো এরা তৈরি হয়েছে।
হুম হেমেন মন্ডলও তৈরি হয়েছে, বাংলা কি দেখেনি? হেমেন মন্ডল কার ছত্রছায়া তৈরি হয়েছিল, ফাটা কেষ্ট কাদের ছত্রছায়া তৈরি হয়েছিল, সেটা যে যখন শাসন ক্ষমতায় থাকে তাদের এই হেমেন মন্ডল, সাদ্দাম, হাতকাটা দিলীপ, গব্বর, হুব্বা শ্যামল এইসব লোকজনদের প্রয়োজন হয় গণতন্ত্রের জন্য, সেবা করার টিকিট পাওয়ার জন্য। তো এগুলো হতে থাকে, হুম শাসন ক্ষমতা বদলে যায়, কিন্তু এই সমস্ত অসামাজিক লোকজনদের বা গুন্ডাদের আনাগোনা বদল হয় না, নামগুলো বদলে যেতে থাকে। হুম কিন্তু দীপাঞ্জন দা, এখন তো দেখতে পাওয়া যাচ্ছে যে সৌগত রায় উল্টো গান গাইছেন, কারণ তিনি সাংবাদিক বৈঠক করে বলছেন যে আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে কোনো বড় প্রমোটার বা সমাজ বিরোধীদের সম্পর্ক থাকবে না। অতীতে যদি ভুল হয়ে থাকে তবে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি, এবং তাকে এটাও বলতে শোনা যায় যে অতীতে হয়তো কিছু ভুল হয়েছে, তবে সবকিছুর তো সময় থাকে। উল্টো রথের দিন সিদ্ধান্ত নিলাম, যা হয়েছে ভুল হয়েছে, সংশোধন করবো, এরপর থেকে ভুল হবে না। কতদূর এই কথাটা ভরসাযোগ্য বা বিশ্বাসযোগ্য বলে মনে হয় দীপাঞ্জন দা? আমি ব্যক্তি হিসাবে এটাকে 100% ভরসা করি না, বিশ্বাস রাখি না। এবং সৌগত রায় একজন রাজনৈতিক নেতা, এটা ভুলে গেলে চলবে না। এবং এটা তো খুব প্রচলিত পুরনো কথা রয়েছে হুম যে একজন রাষ্ট্র নেতা সে পরবর্তী প্রজন্মের কথা ভাবে, আর একজন রাজনৈতিক নেতা সে পরবর্তী নির্বাচনের কথা ভাবে। সৌগত রায় একজন নির্বাচিত সাংসদ এবং রাজনৈতিক নেতা। হুম তো উনি দায়বদ্ধ এই সমস্ত অসামাজিক লোকের কাছে। উনারা বলবেন যে আজকে ঠিক আছে, আমি তো যেটা বললাম যে হুম জয়ন্তকে স্যাক্রিফাইস করা হবে, এরকম জয়ন্ত অনেক তৈরি হবে। আরেকজনের নাম শোনা যাচ্ছে কি রানা না সে হুম হোয়াট এভার, হুম তাকেও একজন বিধায়ক সার্টিফিকেট দিচ্ছেন, মতো শিক্ষিত ভালো ছেলে, তো এগুলো চলতে থাকে। হুম আবার এরকম রানা জয়ন্ত এরা নাম বদলে যাবে, নতুন লোক চলে আসবে। তো এদের সাপ্লাই চেন যেটা, সেটা খুব ভালো। হুম এরকম গুন্ডারা বা অসামাজিক লোকজন, মস্তান, এইগুলো তো না থাকলে এদের ফান্ডিং করতে আসবে, নির্বাচনটাকে কন্ট্রোল করবে কারা? হুম এই কিছু করার নেই, এটা বাংলার মানুষকে মেনে নিতেই হবে, নিচ্ছেও এবং নিতেও হবে।